মেজর এম.এ. জলিল নামটা শুনলেই বাংলাদেশের ইতিহাসে দুটো ভিন্ন চিত্র ভেসে ওঠে। একদিকে তিনি একজন বীর মুক্তিযোদ্ধা, আবার অন্যদিকে একজন বেশ বিতর্কিত চরিত্র। তো আজকে আমরা তার লেখা সেই আলোড়ন সৃষ্টিকারী বই অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা এর একেবারে গভীরে যাওয়ার চেষ্টা করব। মানে বইটার মূল থিসিসটা কী ছিল। কারণ দেখুন, এটা কিন্তু শুধু কোনো স্মৃতিচারণ না, এটা ছিল সদ্য স্বাধীন একটা দেশের একেবারে ভিত্তি নিয়ে তোলা কিছু বেশ কঠিন আর অস্বস্তিকর প্রশ্ন। তো মেজর জলিলের জীবনটা বুঝতে হলে এর মূল যে দ্বন্দ্বটা সেটা আগে বোঝা দরকার। মানে তার জীবনের গল্পটা শুরুই হলে একজন নায়ক হিসেবে, কিন্তু এর পরের বাঁকটা ছিল উম, একেবারেই অপ্রত্যাশিত। ব্যাপারটা ঠিক এই রকম। একদিকে তিনি মুক্তিযুদ্ধের ৯ নং সেক্টরের একজন সম্মানিত কমান্ডার, একজন বীর, আর ঠিক তার উল্টোপিঠেই স্বাধীন বাংলাদেশের প্রথম রাজনৈতিক বন্দী। ভাবা যায়, যে দেশটার জন্য জীবন বাজি রেখে লড়লেন, সেই দেশেই তাকে জেলে যেতে হলো। এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল বিষয়। কিভাবে একজন সম্মানিত মুক্তিযোদ্ধা তার নিজের হাতে গড়া রাষ্ট্রের চোখে শত্রুতে পরিণত হলেন। কি এমন ঘটেছিল যে তার এই পরিণতি হল? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে তার রাজনৈতিক দর্শনে আর স্বাধীন বাংলাদেশ নিয়ে তার যে সমালোচনা তার মধ্যেই। তার বইয়ের যে নাম অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা, এটা আসলে শুধু একটা শিরোনাম না, এটাই ছিল তার মূল যুক্তিটা। মেজর জলিলের মতে স্বাধীনতা শুধু অর্জন করলেই তো হলো না, তাই না? সেই স্বাধীনতাকে রক্ষা করার বিষয়টা ছিল আরও অনেক বেশি জরুরি। তো এই অরক্ষিত স্বাধীনতা দিয়ে মেজর জলিল ঠিক কী বোঝাতে চেয়েছেন? তার যুক্তিটা ছিল খুব সোজাসাপটা। একটা দেশ হয়তো কাগজে কলমে স্বাধীন হতে পারে, কিন্তু সেই দেশে যদি শোষণ বন্ধ না হয়, যদি আইনের শাসন না থাকে, তাহলে সেই স্বাধীনতাটা আসলে একটা ফাঁপা ব্যাপার। মানে ওটা আর এক ধরনের পরাধীনতাই। জলিলের লেখায় বারবার এই স্বপ্নগুলোর কথা উঠে এসেছে। মানে মুক্তিযুদ্ধটা তো শুধু একটা নতুন পতাকার জন্য ছিল না, তাই না? মানুষ যুদ্ধ করেছিল একটা শোষণমুক্ত সমাজের জন্য, এমন একটা দেশের জন্য যেখানে সবার জীবন আর সম্পদের নিরাপত্তা থাকবে, আইনের শাসন থাকবে। কিন্তু জলিলের মূল অভিযোগটাই ছিল এই স্বপ্নগুলো পূরণ হয়নি। আচ্ছা, এবার আসা যাক তার আরেকটা বড় যুক্তিতে। জলিল মুক্তিযুদ্ধের রাজনৈতিক নেতৃত্বকে কিভাবে দেখেছিলেন? তার মতে যুদ্ধের শুরু থেকেই কিছু গভীর স্ববিরোধিতা বা কন্ট্রাডিকশন ছিল, আর এই কন্ট্রাডিকশনগুলোই পরে বড় বড় সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। এই ভাষণটা তো আমাদের সবারই জানা, ৭ই মার্চের সেই ঐতিহাসিক ভাষণ, স্বাধীনতার জন্য একটা সুস্পষ্ট ডাক, যা পুরো জাতিকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রাণিত করেছিল। সবকিছু ঠিক আছে, কিন্তু মেজর জলিলের প্রশ্নটা ছিল এর ঠিক পরের পদক্ষেপগুলো নিয়ে। এই জায়গাটাতেই জলিল একটা বড়সড় প্রশ্ন তুলেছেন। একদিকে বলা হচ্ছে ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, মানে যুদ্ধের ডাক দেওয়া হচ্ছে। আবার অন্যদিকে পাকিস্তানি জেনারেলদের সাথে আলোচনার জন্য অপেক্ষা করা হচ্ছে। তার মতে এই দুটো ব্যাপার একসাথে চলতে পারে না। এটাকে তিনি নেতৃত্বের একটা দ্বিধা, একটা দোদুল্যমানতা হিসেবেই দেখেছেন। তার যুক্তিটা ছিল এই যে দ্বিধা, এটাই প্রমাণ করে যে নেতৃত্ব একটা অল আউট বা সর্বাত্মক যুদ্ধের জন্য মানসিকভাবে পুরোপুরি প্রস্তুত ছিল না। আর তার মতে এই স্ববিরোধিতার কারণেই নাকি পরবর্তীতে সদ্য স্বাধীন বাংলাদেশকে ঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। জলিলের আরেকটা খুবই ইন্টারেস্টিং যুক্তি ছিল মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে। আমরা যে বলি সবাই একই চেতনায় উদ্বুদ্ধ হয়ে যুদ্ধ করেছে, জলিল মনে করতেন এটা আসলে একটা মিথ। মানে বাস্তবতাটা এত সহজ ছিল না। এক ও অভিন্ন চেতনার ধারণাটা তার কাছে ছিল একটা ওভার সিম্পলিফিকেশন। দেখুন, জলিল তার বিশ্লেষণে মুক্তিযোদ্ধাদের কয়েকটা গ্রুপে ভাগ করেছেন। যেমন ধরুন, আদর্শবাদী ছাত্ররা, তারা যুদ্ধ করেছে একটা সমাজতান্ত্রিক রাষ্ট্র বানানোর স্বপ্নে। আবার সেনাবাহিনী বা পুলিশ থেকে যারা এসেছেন, তারা লড়েছেন দেশপ্রেমের জায়গা থেকে, মাতৃভূমিকে রক্ষা করার দায়িত্ববোধ থেকে। আর গ্রামের সাধারণ মানুষ, তারা তো যুদ্ধ করেছে বেঁচে থাকার জন্য, পাকিস্তানি বাহিনীর ভয়াবহ অত্যাচারের প্রতিশোধ নেওয়ার জন্য। সুতরাং বোঝাই যাচ্ছে সবার অনুপ্রেরণা বা লক্ষ্য এক ছিল না। তো যুদ্ধের পর কি হলো? জলিলের লেখায় যুদ্ধ পরবর্তী সময়টা ছিল একটা বিরাট স্বপ্নভঙ্গের গল্প।
তার ভাষায়, যে আদর্শের জন্য লক্ষ লক্ষ মানুষ জীবন দিল, সেই আদর্শের সাথেই বিশ্বাসঘাতকতা করা হয়েছিল। এই একটা কথাতেই তার ভেতরের পুরো ক্ষোভটা যেন বেরিয়ে আসে। জলিলের মতে মুক্তিযোদ্ধারা তো কোনো করুণার পাত্র না যে তাদের পুনর্বাসন করতে হবে। তার যুক্তি ছিল, আরে যারা দেশটাকে স্বাধীন করল, দেশটা তো তাদেরই চালানোর কথা, তাই না? কিন্তু বাস্তবে ঘটল ঠিক তার উল্টোটা। তিনি যুদ্ধ পরবর্তী বাংলাদেশের যে ছবিটা এঁকেছেন সেটা বেশ হতাশাজনক। চারদিকে ব্যাপক লুটপাট, দুর্নীতি, ক্ষমতাসীন দলের ভেতর থেকে জন্ম নিচ্ছে একটা নতুন এলিট বা অভিজাত শ্রেণী। আর আসল যোদ্ধারা, তারা হয়ে গেল উপেক্ষিত, যেন করুণার পাত্র। তার মতে শোষণমুক্ত দেশের স্বপ্নটা বদলে গিয়ে শুরু হলো এক নতুন ধরনের শোষণ। এই সবকিছু মিলেই তার মূল থিসিসটাকে আরও জোরালো করে তোলে যে স্বাধীনতাটা আসলেই অরক্ষিত ছিল। মেজর জলিলের ব্যক্তিগত জীবনটাও কিন্তু তার রাজনৈতিক চিন্তাভাবনার মতোই বেশ নাটকীয়। তিনি শুধু প্রশ্ন তুলেই থেমে যাননি, তার নিজের পুরো জীবনটাই ছিল সেই প্রশ্নগুলোর উত্তর খোঁজার একটা নিরন্তর জার্নি। এই যে তার আদর্শিক যাত্রা, এটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। দেখুন, ১৯৭২ সালে তিনি জাসদ সহ-প্রতিষ্ঠা করছেন ক্ষমতাসীন দলকে চ্যালেঞ্জ জানানোর জন্য। এরপর ৭৪ থেকে ৮০ পর্যন্ত একাধিকবার জেল, এমনকি মৃত্যুদণ্ডও হয়েছিল, যা পরে মাফ করা হয়। কিন্তু আসল পরিবর্তনটা আসে ১৯৮৪ সালে। তিনি জাসদ থেকেই পদত্যাগ করেন, কারণ তার মনে হয়েছিল দল ধর্মীয় মূল্যবোধ থেকে সরে যাচ্ছে। এরপর তিনি জাতীয় মুক্তি আন্দোলন নামে নতুন দল করেন আর একটা ইসলামিক রাজনৈতিক পরিচয় গ্রহণ করেন। তিনি নিজেই এই পুরো জার্নিটাকে বলেছেন পরিচয়ের সন্ধান বা সার্চ ফর আইডেন্টিটি। মানে শেষ পর্যন্ত তিনি এই সিদ্ধান্তে পৌঁছান যে একটা দেশের পরিচয় তো তার বেশিরভাগ মানুষের ধর্মীয় আর সাংস্কৃতিক বিশ্বাস থেকে আলাদা হতে পারে না। তার মতে যুদ্ধ পরবর্তী নেতৃত্ব ঠিক এই জায়গাটাতেই ভুল করেছিল। তারা দেশের মানুষের এই মূল শিখর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল, আর এটাই ছিল তার চোখে সবচেয়ে বড় সমস্যা। শেষ পর্যন্ত মেজর জলিলের জীবন আর তার লেখা আমাদেরই একটা গভীর প্রশ্নের সামনে এনে দাঁড় করিয়ে দেয়। কি হয় যখন একটা দেশের বীরেরাই সেই দেশের স্বাধীনতার মানে নিয়ে একমত হতে পারেন না? দেখুন, তার সব কথার সাথে একমত হতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু আসল ব্যাপারটা হলো তিনি যে প্রশ্নগুলো তুলেছিলেন একটা দেশের আত্মপরিচয় খোঁজার জন্য, সেই প্রশ্নগুলো কিন্তু আজও ভীষণভাবে প্রাসঙ্গিক।